This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আরজিকরের দিকে এই মুহূর্তে সোজাসুরি চলে যাব সুপ্রিম কোর্টে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন এবং জ্যোতির্ময়ের সঙ্গে তিলোত্তমার মা বাবা রয়েছে। জ্যোতির্ময়, সরাসরি একবার কথা বলতে চাই ওনাদের সঙ্গে। দেখো, আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা নেবে বলেই কিন্তু মনে করছে নির্যাতিতার বাবা মা। কারণ তাদের বক্তব্য, যে তদন্ত হয়েছে সেই তদন্তে একাধিক প্রশ্ন ছিল, তারা প্রত্যেকটি প্রশ্ন কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরেন। কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানায় যে যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্টের থেকে ক্ল্যারিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত কলকাতা হাইকোর্টে শুনানি সম্ভব নয়। আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে এবার পরবর্তী শুনানি, অর্থাৎ যে প্রশ্নগুলি উঠেছে সেই প্রশ্নগুলি নিয়ে শুনানি হবে কলকাতা হাইকোর্টে। আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা কতটা খুশি? এটা তদন্তের ক্ষেত্রে কতটা সহায়ক হবে বলে আপনারা মনে করছেন? খুশি আমাদের জীবনে আর আসবে না। আমাদের একমাত্র মেয়েকে হারিয়ে, তাকে নিয়েই অনেক স্বপ্ন, এখন আমাদের বেঁচে থাকা শুধু তার বিচার। সেই দিকটা দিয়ে আমরা একটু হলেও এগিয়েছি, কারণ আমাদের অনেক কোশ্চেন, যেহেতু রায়ও হয়ে গেছিল, কিন্তু আমরা ওটাতে দ্বিমত ছিলাম যে একা সঞ্জয়ের পক্ষে এটা করা সম্ভব নয়। সেখানে আমাদের অনেক কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো আমরা হাইকোর্টে রেখেছিলাম। হাইকোর্ট শুনতে পারছিলেন না, যেহেতু সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে রেখেছিল। হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটা ছিল, উনি বলেছিলেন এখান থেকে ক্লারিফিকেশন নিতে। সেটা আজকে এখানকার সঞ্জীব খান্না, যে প্রধান বিচারপতি, তিনি দিয়ে দিয়েছেন। মামলাটা এখন আমরা হাইকোর্টে নিতে পারবো। এটার জন্য আমি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রথমে কৃতজ্ঞতা জানাই। তারপর আমাদের এখানে যিনি আমাদের মামলাটা লড়ছিলেন, আমাদের করুণানন্দী ম্যাডাম, ওনাকেও ধন্যবাদ জানাই। আপনারা প্রথম থেকে একটা কথা বলে আসছেন যে এই ঘটনার সঙ্গে অনেকে জড়িত, হাসপাতালের অনেকে জড়িত। তাহলে আবারও নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ আসার একটা সম্ভাবনার জায়গা কি তৈরি হতে পারে? আমরা তো ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি, কারণ আমার মেয়ের যে চেস্ট ডিপার্টমেন্ট, সেখানের সবাই অভিযুক্ত। কারণ তারা চাইলে, কারা ঘটালো এই যে হসপিটালের ভেতরে ঢুকে, একটা সেমিনার হলের ভেতরে ঢুকে একটা খুন হয়ে গেল, একটা মেয়েকে ধর্ষণ হয়ে গেল, সে তার অন ডিউটি অবস্থায়, আর ভেতরের কেউ কিচ্ছু জানতে পারলো না। এটা কেউ বিশ্বাস করবে না। এটা একটা নিছক গল্প। সিবিআই ভালো করে তদন্ত করুক, আসল দোষীরা, অপরাধীদের ধরুক, এটাই আমরা চাইব। আপনারা যেদিন সিবিআই অফিসে গিয়েছিলেন, আপনারা একটি অভিযোগ করেছিলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ রয়েছে প্রতি মুহূর্তে সিবিআইকে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কিন্তু সেই যোগাযোগ রাখা হচ্ছে না। এবার যখন আবার বিষয়টি, এটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যেমন সিবিআইয়ের সলিসিটর জেনারেল বলেন যে সবসময় যোগাযোগ রাখা হয়, লোয়ার কোর্টে দাঁড়িয়ে ঠিক সেম কথাটাই আমাদের প্রেজেন্সিতে বলছিল। তখন আমরা উঠে দাঁড়িয়ে জজের কাছে অনুমতি নিয়ে ঠিক মতন ওনাকে বলি যে 7 মাসের মধ্যে আপনি আমাদের তদন্ত ব্যাপারে একটি কথা আমাদের জন্য খরচা করেননি, এবং 7 মাসে যে আপনারা তদন্ত করেছেন তার কোনো রেজাল্ট আপনারা দেখাতে পারবেন না। এবং আপনাদের যে আইও কোর্টের সামনে দাঁড়িয়ে বলেছে যে আমি কোনো তদন্ত করিনি, কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাতে সিলমোহর দিয়ে আমি চার্জশিট দিয়েছি। 152 নম্বর পাতায় সীমা পাহুজা যিনি ডিপোজিশন দিয়েছেন, উনি পরিষ্কার সেখানে কোর্টের সামনে দাঁড়িয়ে বলেছে। তখন আমি এই কথাটা বলাতে তখন সিবিআই চুপ করে যায় বিষয়টা। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনারা সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কলকাতা হাইকোর্টে আবার এই শুনানি যদি হয়, ফের কিন্তু সিবিআই তদন্ত করবে। সেক্ষেত্রে কি সুরাহা? আমরা প্রথম যখন অ্যাপ্লিকেশন দেই এই মামলাটা নিয়ে পিটিশনটা করি সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে, তখন কিন্তু আমরা সিবিআই চাইনি। কোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। এখন সে কোর্টের কাছে আমরা কোশ্চেন রেখেছি, কোর্ট কোথা দিয়ে অ্যান্সার দেবে, কার কাছ থেকে আনবে, আমাদের জানার কোনো প্রয়োজন নেই। কোর্টের কাছেই আমরা জানতে চাইব। এই 52টা কোশ্চেনের উত্তর আমরা কোর্টের কাছে জানতে চেয়েছি। আমরা কোনো সংস্থার কাছে জানতে চাইনি, কারণ আমাদের এটা কোনো ওদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই। কিন্তু ওদের ওপর যদি আস্থা রাখতে না পারেন, তাহলে তো সেক্ষেত্রে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ, সে সুপ্রিম হাইকোর্ট বুঝবে। হাইকোর্টে যিনি বিচারপতি থাকবেন, যাকে কোশ্চেন আমরা করেছি, তিনিই বুঝবেন যে কী করবেন।
আমাদের এই বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কিন্তু আপনাদের গত কয়েকদিন ধরে যে অভিজ্ঞতা, আপনারা বারবার ধরে বলছেন যে একটা ডকুমেন্টসের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের উপর তো আরও আপনাদের আস্থা নেই। না, রাজ্য ওটা তো প্রশাসন 9 4 দিনের মাথায় যদি না যেত তাহলে তো আমরা হাইকোর্টে যেতামই না, কোর্টেই যেতাম না। তাহলে তো পুলিশকে বলতাম তোমরা যেটা করছো ঠিক আছে। প্রথম থেকে আমরা চেষ্টা করেছিলাম আস্থা রাখার, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের আশ্বস্ত দিয়েছিলেন। 3:15 যখন আমরা সেমিনার রুমে মেয়ের দেহ দেখতে ঢুকি, তখন উনি আমাকে ফোন করে আশ্বস্ত করেছিলেন যারা যারা এই ব্যাপারের সঙ্গে যুক্ত আমি সবাইকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো, আপনি নিশ্চিন্ত থাকুন। এবং আমাদের বাড়ি থেকেও এই কথাটা যখন উনি বলেছিলেন, তখনই আমরা বুঝে যাই ওনারা আমাদের গল্প শোনাচ্ছেন, মানে আমাদের ঘায়ে মলম দিচ্ছেন, আর কিচ্ছু করছেন না। তখনই আমরা বাধ্য হয়ে পরের দিন আমরা কোর্টে যাই। কোর্ট প্রথম দিন আমাদের শুনানিতেই হাইকোর্ট এটাকে সিবিআইকে হ্যান্ড ওভার করে, এবং কোর্ট রুমের মধ্যে পুলিশকে অর্ডার দেয় যে কোর্ট রুমের মধ্যে তোমাকে কেস ডায়েরি সিবিআইকে হ্যান্ড ওভার করতে হবে। এতটা অবিশ্বাস করেছে পুলিশকে কোর্ট। একটা বিষয় আমরা কি করে বিশ্বাস করব? আমি একটা বিষয় জানতে চাইবো, আপনি বলছেন যে 52টা প্রশ্ন আপনারা তুলেছেন। 52টা প্রশ্ন অবশ্যই বলা সম্ভব নয়, কিন্তু গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা যখন শুনানি হবে তখন আপনারা প্রশ্ন তুলবেন? লাস্ট সিন যে সিস্টেমটা আছে আইনের ব্যবস্থায়, খুন হয়ে গেলে তার সঙ্গে শেষ মুহূর্তে যারা উপস্থিত থাকে তাদের সাধারণত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সেই কাজটা করেনি, এই একটা আমাদের প্রশ্ন ছিল। 2 নম্বর কোশ্চেন ছিল সেদিন যে খাবারের অর্ডার দিয়েছে, অর্ক সেন বলছে আমিও অর্ডার, আমার মেয়ে ফোনে রেকর্ডিং আছে আমাদের কাছে যে আমার মেয়েই অর্ডার দিয়েছিল, কিন্তু অর্ক সেন যখন ডিপোজিশন দিয়েছে সে বলছে যে আমিও খাবারের অর্ডার দিয়েছিলাম। সেই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো পুলিশ সিবিআই চেক করে দেখেনি, এবং হসপিটালে উপস্থিত সেদিন ডিউটিতে গ্রুপ ডি নার্স এদেরও জিজ্ঞাসাবাদ করেনি, এবং সেটা সিবিআইয়ের অফিসার আইও উনি কোর্টে দাঁড়িয়ে ডিপোজিশনেও এই কথাটা উল্লেখ করেছেন যে না আমি কোনো নার্স বা গ্রুপ ডি কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিনি। আমরা সেগুলি সমস্ত কোশ্চেনই রেখেছি, আইনগত যে সমস্ত কোশ্চেন সেই সমস্ত কোশ্চেন রেখেছি, মানে কোনো রকম এদিক ওদিকের কোশ্চেন রাখিনি, মানে সন্দেহজনক কোনো কোশ্চেন রাখিনি, যেগুলো স্পেসিফিক কোশ্চেন সেগুলোই রাখা হয়েছে। ধন্যবাদ। একটা বিষয় স্পষ্ট যে আবারও নতুন করে তদন্ত শুরু হওয়ার একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে, এবং সেই কথাই তিলোত্তমার বাবা মা তারা দুজনে জানালেন যে তারা ইতিমধ্যেই 52টি প্রশ্ন তারা কলকাতা হাইকোর্টের সামনে তারা রেখেছেন, কিন্তু হাইকোর্ট তারা শুনানি করতে পারছিলেন না। তার একটাই কারণ, যেহেতু এই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে পরবর্তী শুনানি হবে, ফলত নজর এবার থাকছে কলকাতা হাইকোর্টের দিকে। একেবারে জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো আইনজীবী করুণা নন্দী, তিনি কি জানিয়েছেন শোনাবো। সুপ্রিম কোর্ট প্যারেন্টসদের প্লিটা গ্রান্ট করে দিলেন আর বললেন যে হাইকোর্ট এই ম্যাটারটা ফার্দার ইনভেস্টিগেশন আর সিবিআইর ইনভেস্টিগেশন আর সাপ্লিমেন্টারি চার্জশিটটা সুপারভাইজ করতে পারেন। যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে, আর ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের চার্জ হয়েছে, আর the officer in charge of Tala police station is out on bail. Can this be a situation today? So today the parents are looking to the court and looking to the CBI to bring justice, and to bring justice fast. আজকের মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হবে। তিলোত্তমার বাবা মায়ের আর্জিকে মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি একবার সরাসরি সৌরভের কাছে জানতে চাইবো, সৌরভ, তিলোত্তমার বাবা মা বলছেন কে তদন্ত করছেন তাদের কাছে এখন সেটা গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ হাইকোর্টের যে তত্ত্বাবধানে, হাইকোর্টের নজরদারিতে যে তদন্ত হবে সেটাই তাদের কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ। তারা প্রশ্ন করলে হাইকোর্টের কাছে প্রশ্ন করবেন। দেখো, একেবারে কলকাতা হাইকোর্টের নজরদারি তিলোত্তমার বাবা মায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা মনে করছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই গোটা বিষয়টি প্রথমের দিকে একেবারে গোড়ার দিকে যেভাবে কলকাতা হাইকোর্ট যে ভূমিকা পালন করেছিল সেটা তাদেরকে অনেকখানি আশ্বস্ত করেছিল ন্যায় বিচার পাওয়ার প্রশ্নে। পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্তের যে গতিবিধির মধ্যে তাদের যে বক্তব্য ছিল যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেই তদন্তে সায়েন্টিফিক এভিডেন্স এবং তারপরে নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছিল, এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও বারবার কিন্তু এই যে শুনানির বিষয়গুলো নিয়ে তারা বলছেন কলকাতা হাইকোর্টে আবার মামলার শুনানি সম্ভব, সেটা কলকাতা হাইকোর্টে শুনানি ফিরিয়ে দেওয়া হলো। তোমরা বিষয়টা কিভাবে দেখছো? দেখুন, আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমাদের যে প্রথম আন্দোলনের প্রথম দাবি ছিল যে জুডিশিয়াল এনকোয়ারি এবং মানে জুডিশিয়াল মনিটরিংয়ের মধ্যে কেসটা রাখা। সেখানে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখান থেকে হাইকোর্টে চলে এসছে।
ভালো। এই যে প্রশ্নগুলো আমাদের এবং তথা অভয়ার পরিবারের থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে বারবার সিবিআই এর তদন্তের বিষয় নিয়ে, সেগুলো যে একদম মানে মিথ্যে নয় এবং তার পেছনে যে যুক্তি আছে সেটা খুবই স্বাভাবিক, এবং সেটাই সুপ্রিম কোর্ট আজকে বলে দিল যে সেই অভিযোগ বা কথাগুলো হাইকোর্ট শুনতে পারবে। এটা আন্দোলনের একটা পর্যায় থেকে হয়েছে এবং আন্দোলনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত আমার মনে হয়, এবং পরবর্তীকালে আমরা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবো যে তারা কতটা গুরুত্ব সহকারে এই বিষয়টাকে বিবেচনা করবেন এবং এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। এবং সিবিআই যে প্রতি পদে যে ব্যর্থ হয়েছে এবং সিবিআইয়ের যে গতি প্রকৃতি তদন্তের সেটাও যে বিশ্বাসযোগ্য জায়গায় নেই সেটাও বারবার প্রমাণিত হয়েছে, এবং সেইগুলো নিয়ে যদি হাইকোর্ট কথা বলে। একটা রবিবার স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট মামলা শুনানির জন্য নিয়েছিল, তারপর থেকে আজ মে মাস 7 মাস পার হয়ে গেছে। আজের জায়গায় দাঁড়িয়ে তিলোত্তমার বাবা মা বলো, জেপিডি বলো, WBJDF বলো, আশফাকুল্লাহ নাইয়াও তোমাদের প্রতিনিধি হিসেবে সেখানে গেছেন, তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজ যখন কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দেওয়া হচ্ছে, তোমরা কেন এত মানে কোথাও তোমাদের মনে হচ্ছে যে তোমাদের মধ্যে একটা আশার আলো তোমরা আরো দেখতে পাচ্ছ, তোমরা আরেকটু আশার আলো দেখতে পাচ্ছি এই কারণেই, তার কারণ হচ্ছে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে সম্পূর্ণ সবাই একেবারে সৌরভ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আমি তোমার কাছে পরবর্তীতে আবার আসবো। যেমনটা জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীরা জানাচ্ছিলেন যে তারা আবার খানিকটা আশার আলো দেখতে পেয়েছেন, কারণ আরজি কর মামলার শুনানি এবার হবে কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে আমাদের সহকর্মী শ্রাবন্তী রয়েছেন, আমি সরাসরি শ্রাবন্তীর কাছে চলে যাব। শ্রাবন্তী, তিলোত্তমার মা বাবা আজও স্পষ্ট করে দিলেন এবার তারা তাকিয়ে রয়েছেন হাইকোর্টের দিকে, মেয়ের বিচারের জন্য তারা এবার তাকিয়ে একেবারে কলকাতা হাইকোর্টের দিকে। দীপ, যেরকমটা আমরা শুনছিলাম, বাবা এবং মা বলছেন 52টা প্রশ্নের উত্তর অধরা থেকে গেছে, তারা সেইগুলি এনেছেন কলকাতা হাইকোর্টের সামনে। একই সঙ্গে সীমা পাহুজা, যাকে স্পেশালি অ্যাপয়েন্ট করা হয়েছিল, তার ভূমিকা পর্যন্ত প্রশ্ন উঠে এসেছে। সিবিআই কেমন কাজ করেছে এ নিয়ে যেমন প্রশ্ন উত্তরের বিষয় থাকবে কলকাতা হাইকোর্টের কাছে, এই তদন্ত আদতে কারোর কাছে যাবে কিনা সেই প্রশ্নেরও উত্তর দেবে পরবর্তী সময় হাইকোর্ট। কিন্তু কী কী সুবিধা হলো সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে আসার জন্য? আরজি কর মামলার অন্য আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আমার সঙ্গে রয়েছেন। তরুণ, বাবা মা আরজি জানিয়েছিলেন, 52টা প্রশ্নও ছিল, আর কি কি সুবিধা হলো সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আসায়? একটা ছোট্ট সুবিধার কথা প্রথমেই বলে দিই, যখন মামলাটাই চলছিল, যখন রায়দান হয়নি, তখন বাবা মা একটা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট বলেছিল আমি শুনতে পারবো না, কারণ সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং। তারপর সুপ্রিম কোর্টে যায়, মামলাটা তখন তৎকালীন ওনাদের যে আইনজীবীরা ছিল তারা তুলতে পারেননি বা হয়নি, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট তখন যদি ক্যালকাটা হাইকোর্টে মামলাটা হতো, তাহলে রায়ের হওয়ার আগে হয়তো আরও অনেক কিছু হতে পারতো যেগুলো হয়নি। দেখুন, একজন সাধারণ পরিবার যে নির্যাতিতার বাবা মা বিশাল সচ্ছল, বিশাল ইকোনমিক্যালি স্ট্রং তা তো নয়, তাদের পক্ষে কিছু হলেই সুপ্রিম কোর্ট যাওয়াটা সম্ভব না। লোয়ার কোর্টের পরবর্তী স্টেজ হচ্ছে হাইকোর্ট, সেখানে একটা স্টেজ জাম্প হয়ে যাচ্ছিল সুপ্রিম কোর্ট, ফলে লিগ্যাল জাস্টিস ডেলিভারি সিস্টেমে একটা প্রবলেম হচ্ছিল, ফ্যামিলির একটা অসুবিধা হচ্ছিল। এখানে মামলা হয়, সুবিধা এটা হয় পরিবার এখানে মামলাটা করতে পারবে, এখানে তাদের সুবিধা হবে। ছোটোখাটো যে ইস্যুগুলো হচ্ছে সেগুলো নিয়ে এখানে মামলা হওয়া সম্ভব, তো পয়সা সেভ হবে, টাইম সেভ হবে এবং জাস্টিসের ক্ষেত্রেও সুবিধা হবে। তারপরেও একটা প্রশ্ন থেকে যায় তরুণ, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আরজি কর মামলা, বারবার সিবিআই এর ভূমিকা প্রশ্নের মুখে। আপনারা কি আস্থা রাখছেন? আপনার একটি মামলা রয়েছে, সেটাতেও আরজি করে সিবিআই তদন্ত? যে মামলাটা আমার আছে, মানে আরজি করের দুর্নীতি নিয়ে, সেটা যদি আপনারা চার্জশিটটা পড়েন, তাহলে আমি এখনও পর্যন্ত বলবো আই এম কোয়াইট স্যাটিসফাইড। চার্জশিটে দুর্দান্ত তদন্ত হয়েছে, কারণ ওখানে অনেক কিছু ছিল। আর এই মামলাটা তদন্ত অগ্রগতি না হওয়ার বা অনেক কিছু না পাওয়ার মেন রিজন হচ্ছে ফরেন্সিক এভিডেন্স লোপাট। আপনার যে জাজমেন্টটা দিয়েছে মাননীয় নিম্ন আদালতের বিচারক, জাজমেন্টটা পড়লেও বুঝতে পারবেন যে ডিএনএ নিয়ে ওনার কত তথ্য ছিল। ওই পার্টিকুলার যেখানে নাকি বডিটা রাখা ছিল নির্যাতিতার, সেটা স্টেরিলাইজ ছিল না। যে কাঁচিগুলো ইউজ হচ্ছে সেগুলো স্টেরিলাইজ ছিল না। একটা ফিমেল ডিএনএ প্রেজেন্স পাওয়া গেছে। সার্কাস চলছিল নাকি ফরেন্সিকের নামে ওখানে? এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে আসবে। সবচাইতে বড় কথা দ্বীপ, আগেও যদি বিভিন্ন মামলা দেখি, তার প্রেক্ষাপট বলছে আদালতের নজরদারিতে যে কোনো তদন্ত অনেকটা বেশি অগ্রগতি পায়। সেক্ষেত্রে নিশ্চিতভাবে কিছুক্ষণ আগে চিকিৎসকরা যেরকমটা বলছিলেন, সেই সমস্ত স্টুডেন্ট যে তারা আশার আলো দেখছেন, এখানেও মামলাকারীর আইনজীবীরা তারাও আশার আলো দেখছেন। একেবারে শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি আরো একবার সৌরভের কাছে যাব। সৌরভ, তোমার সঙ্গে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, না তারা কি বলছেন আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর? দেখো, জুনিয়র চিকিৎসকদের বক্তব্য খুব স্পষ্ট। তারা বলছেন যে প্রত্যেক মাসের 9 তারিখ তারা লাগাতার রাস্তায় থেকেছেন,
ধারাবাহিক তারা কর্মসূচির মধ্যে থেকেছেন এবং প্রতিবারই তারা কিন্তু বারবার তাদের মধ্যে থেকে কোথাও একটা মনে হয়েছে যে এই মামলা যদি কলকাতা হাইকোর্টে ফিরে আসে তাহলে তাদের যে বিচার পাওয়ার যে পথটা সেটা আরও ত্বরান্বিত হবে। কেন তাদের সেই ভাবনা? অনিকেত মাহাতো WBJDF এর অন্যতম মুখ আমাদের সঙ্গে রয়েছেন। অনিকেত, আজ কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিল, অনুমতি দিল যে কলকাতা হাইকোর্ট এই মামলা শুনতে পারবে, শুনানি পাবে, কোনো শুনানি করতে পারবে, কোনো বাধা রইল না। তোমরা বিষয়টাকে কিভাবে দেখছো? তোমাদের কাছে কি এটা একটা উৎফুল্ল হওয়ার মতো বিষয়? যে কথা বলার 9 আগস্ট নিয়ে জুনিয়র ডাক্তারদের যে আবেগ এবং কেন একটা হসপিটাল ক্যাম্পাসের মধ্যে এইরকম হিনাসিয়াস ক্রাইম ঘটবে, এই নিয়ে ছিল আন্দোলনের আমাদের মূল বিষয়বস্তু। আমরা শুরুর দিন থেকে যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই ঘটনায় কারা জড়িত, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না, এবং সিবিআইয়ের তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন, যেটা শুধু বাবা মার মনে আছে এরকম নয়, সারা বাংলার মনের মধ্যে, জুনিয়র ডাক্তারদের মধ্যে, আমাদের জুনিয়র কলিগদের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা পাচ্ছি না। তাহলে আমরা যে প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি না সেটা হচ্ছে সঞ্জয়ের সাথে আর কারা। আমরা মনে করি সুপ্রিম কোর্টের যে অ্যাগ্রেসিভনেস যখন সুমোটো নিচ্ছে একটা রবিবার দিন, সেই সময় যা ছিল, তারপর আমাদের কর্মবিরতির সময় তাদের যে পদক্ষেপ, উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা দেখেছিলাম, টাস্ক ফোর্সকে গঠন ক্ষেত্রে যে উল্লেখযোগ্য পদক্ষেপ দেখেছিলাম, আমরা দেখছি একেবারে সৌরভ নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ অনিকেতকেও। বিশিষ্ট চিকিৎসক ডক্টর তমনাশ চৌধুরী তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। শিয়ালদা কোর্টের যে রায়, সেই রায়ের মধ্যেও অনেক প্রশ্ন উঠে আছে। আশা করা যায় আগামী দিনে সিবিআই যথাযথ তদন্ত করবে, যেটা কলকাতা হাইকোর্ট মনিটর করবে, এবং আমরা সেই মনিটরিংয়ের মধ্যে দেখতে পাবো নিশ্চয়ই প্রকৃত দোষীরা বেরিয়ে আসবে, এবং এই তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত, এই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত, এই হত্যার পরিকল্পনার সাথে যারা যুক্ত, তারা বিচারের আওতায় আসবে। এটাই আমাদের আশা।